অন্ধকার, ভয় আর অপরাধের দোলাচলে আপনাদের স্বাগতম। এই গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, এক করুণ পরিণতি। আপনারা শুনেছেন ছায়া কথা বাই দীপ ব্রাদার্সের পক্ষ থেকে নতুন রহস্যময় গল্প ফাঁসির আসামি। এক ফাঁসির আসামির শেষ রাত, একটি মনের অপরাধবোধ আর এক ভয়াবহ সত্যের উন্মোচন। কে সে? কেন এমন করলো? আদৌ কি সে দোষী, নাকি সব কিছু ছিল এক সাজানো ফাঁদ? চলুন প্রবেশ করি অন্ধকার কুঠুরির সেই রহস্যময় জগতে, যেখানে জীবন আর মৃত্যু, পাপ আর প্রায়শ্চিত্ত সব মিশে গেছে এক অপূর্ব কাহিনীতে। এই কাহিনী আমি কাউকে কোনোদিনও বলিনি, জানি বললেও কেউ বিশ্বাস করবে না। আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদতে ঘটেছিল কি না। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে কলকাতার সেই ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি। রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে। তখন সব ঘটনাগুলো চোখের সামনে কীরকম ভেসে ওঠে। অনেক বছর আগের কথা। আমি তখন ম্যান্ডেলের জেলে ডেপুটি সুপার। ম্যান্ডেলে হলো উত্তর বর্মার প্রধান শহর। ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয়। আর সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে সামান্য 10টা টাকার জন্য সে তার ভাইকে ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। লোকটার নাম পেমং। তবে বয়স খুব বেশি ছিল না, বছর 22-23 হবে। বাপ ছিল না। তারা ছিল দু ভাই, আর দু ভাই ঠাকুরদার কাছে মানুষ। পেমং তো স্কুলের ধার দিয়ে যেত না, কেবল ওই লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা, পরের গাছের ফল পাকুড় পাড়া, সিনেমা দেখে বেড়ানো, এই সবই করতো। কিন্তু পেমংয়ের ছোট ভাই ঠিক তার বিপরীত। লেখাপড়া তো করতোই, অবসর সময়ে ঠাকুরদার চাষবাসে সাহায্যও করতো। সপ্তাহে সপ্তাহে চাষের তরি তরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রিও করতো। তো এইভাবে সে বেশ কিছু পয়সা করিয়ে জমিয়েছিল। একদিন তো পেমং তার ভাইকে বলল, 10টা টাকা ধার দিবি, শহরে যাব, ওই রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে আর কি। তা তোকে আমি টাকাটা 1 মাসের মধ্যেই শোধ করে দেব। তবে ভাই দাদাকে খুব ভালোই চেনে। এর আগে যে কয়েকবার টাকা ধার দিয়েছিল সেটাই সে ফেরত পায়নি। আর তাছাড়া দাদা ফেরতই বা দেবে কোথা থেকে? তার তো আর 1 পয়সার উপার্জন নেই। তাই বলল, আমার কাছে টাকা পয়সা নেই, আর তাছাড়া থাকলেও দিতাম না। এই নিয়ে তো শুরু হলো তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি, গালাগালি, তারপর মারামারিও শুরু হয়ে গেল। পাড়ার লোকজন এসে দুজনকে ছাড়িয়ে দিল। দুজনেই দুজনকে শাসালো। দেখে নেব। পেমংয়ের ভাই সব কিছু ধীরে ধীরে ভুলে গিয়ে নিজের কাজে মেতে গেল। কিন্তু পেমং সে কিছুই ভুলল না, তককে তককে রইল। একদিন ভোরে পেমংয়ের ভাই হাটে চলেছে, মাথার ঝুড়িতে শাকসবজি ফল পাকুড়। পেমং পিছু নিল। নির্জন রাস্তা, অত ভোরে বিশেষ লোকজনের চলাচল নেই। আর হাটের সব জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতেই চলে গেছে। এমন সময় মাঝামাঝি রাস্তায় পেমং ভাইকে একা পেয়ে পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল। এবার তোকে কে বাঁচাবে? দে সঙ্গে যা টাকা করি আছে দে। আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ছুরিটা ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়েছিল। সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পেমং কোমর থেকে ছোরা বের করে ভাইয়ের বুকে বার তিনেক বসিয়ে দিয়েছিল। রক্তে তার ঘিঞ্চি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল। কিন্তু ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়েই তাকে থামতে হয়েছিল পুলিশের দারোগার একেবারে সামনে। একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ নিয়ে সাইকেলে ফিরছিল। পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল।
তবে এই হচ্ছে পুলিশের কাহিনী। তারপর তো হাজত, হাজত থেকে কোর্ট, আর ওই কোর্ট থেকে জেল। তবে পিমংকে বাঁচানোর জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল। একটা নাতি তো গেছেই, আর একজনকে যদি বাঁচাতে পারে। বাঘা বাঘা উকিল দিয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল, আর হাইকোর্টও সেই হুকুম বহাল রাখল। তবে পিমং যখন ম্যান্ডেলের জেলে এলো, তখন সে বিলেতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মুকুব করার আবেদন করেছিল। পিমং তো বরাবর বলে এসেছে, ভাইকে আমি মারিনি। ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে, কিন্তু মেরেছে অন্য লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে। সে আমাকেও মারতো, কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি। পিমংয়ের এ কাহিনী ধোপেও টেকেনি। প্রমাণ হয়েছে এ ছোড়া তার। দারোগা নিজের চোখে দেখেছে পিমং তার ভাইয়ের বুকে বারবার 3 বার ছড়া বিঁধিয়ে দিয়েছে। আর তাছাড়া দারোগার সঙ্গে তো আর পিমংয়ের কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে সে মিথ্যে কথা বলবে। তবে আমি যখন পিমংয়ের সেলে যেতাম, তখনও তার এক কথা, হুজুর বাঁচান, আমার বিনা দোষে ফাঁসি হবে। মরতে আমার বড় ভয় হুজুর। কি বা আমার বয়স, আমি বাঁচতে চাই। আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না। কেবল বলতাম, আজ বিকেলে ফুঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত আসবেন, আর তার কাছে যা বলবার বলো। কিন্তু ফুঙ্গি এলেই পিমং যেন কেমন খেপে উঠত। কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না, শুধু চিৎকার করে বলতো, আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না। আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব। আমার আত্মা প্রতিশোধ নেবেই প্রতিশোধ। কিন্তু পিমংয়ের এইসব কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো। আচ্ছা, সত্যি হয়তো পিমং দোষী নয়, বিচারেও তো কত সময় ভুল হয়। কিন্তু একজন ডেপুটি জেলার হিসেবে তো আমার কিছু করার নেই। আমার তো কিছু করার নেই না। তাছাড়াও একদিন বিলেত থেকে অর্ডার এলো, তার আবেদন মঞ্জুর হয়নি, মানে তার ফাঁসি ছাড়া আর অন্য কোনো পথ নেই। খবরটা আমরা পিমংকে জানিয়ে দিলাম। কিছুক্ষণ গড়ার ধরে আমার দিকে এসে শূন্য দৃষ্টিতে চেয়েছিল। তারপর হঠাৎই একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝেতে সে লুটিয়ে পড়ল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আসলে অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায় কিনা, কিংবা রীতিমতো অসুস্থ। তাই ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয়, যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলের 4 দেওয়ালটাকে খড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে আসামি দেওয়ালে মাথা ঠুকে মরতে না পারে। ডাক্তার তো রোজ এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে, খাওয়া দাওয়ারও খুব তরিবত। খবর শোনার পর থেকেই পিমং একেবারে কেমন বদলে গেল। চুপচাপ বসে থাকে, দিনরাত কেবলই বিড়বিড় করেই কী যেন একটা বলে, আর ফুঙ্গি কাছে এলেই তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। আর ওয়ার্ডারকে দেখতে পেলেই বলে, আমি খুন করিনি, তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে। আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেব। ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। অবশেষে সেই দিন এলো। জেলার সাহেব ছুটিতে, কাজেই দায়িত্ব আমার ওপর। আমার সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন ডাক্তার আর আমি। ভোর 5:10 ফাঁসি। তাই 4:30 থেকে আমরা সবাই তৈরি হয়ে গেলাম। আসামিকে অর্থাৎ পিমংকে স্নান করিয়ে আনা হলো, ভঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করা হলো। সেও করলো, কিন্তু কোনো গোলমাল বাঁধল না, চুপচাপ সবই সে শুনল। গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময়। কিছুতেই সে যাবে না, পাগলের মতো চিৎকার, তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ, ভয়া তোমাদের ক্ষমা করবেন না, নির্বংশ হবে তোমরা, কুষ্ঠরোগে মারা যাবে। তাকে তো কোনো মতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। ঠিক সময়ে কাজও শেষ হলো। কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠেই
নিস্পন্দন হয়ে গেল চিরদিনের জন্য। একটা মানুষের আকুতি, প্রতিরোধ সব শেষ হয়ে গেল। আর ঠিক এর দিন দুয়েক পরেই ব্যাপারটা ঘটল। তখন রাত 12টা হবে, মানে একটু আগেই ওই পোড়া শেষ করে সবে শুয়েছি, আর সেই সময় দরজায় প্রচণ্ড করাঘাত। জেলের মধ্যে আমাদের সব সময়ে সশস্ত্র হয়ে বাস করতে হয়, অঘটন একটা ঘটলেই হলো। তবে দরজা খুলে দেখি রাতের অর্ডার। দুটো চোখ যেন বিস্ফোরিত, উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে। শীতের রাত, কিন্তু সারা মুখ কেমন ঘরমাক্ত। তাকে আমি বললাম, তা কি হলোটা কি? হজর 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 বেমং, হজর বেমং। কে? বেমং হুজুর, যার ফাঁসি হয়ে গেছিল, বেমং। ধমক দিয়ে উঠলাম, আরে তুমি নেশাবাং করেছো নাকি? মাঝ রাত্রিতে সে যে সব আজে বাজে কথা বলছো, আরে তোমাকে কিন্তু জরিমানা করব। বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন, আমি একলা নই হুজুর, আমি একলা নই। অন্য কয়েদিরাও সব দেখেছে। বেরিয়ে পড়লাম, দেখে আসি কি সব রহস্য এমন। গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশের কয়েদিরাও সব যেন গোড়ার ধরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই চেঁচামেচি শুরু করলো, হুজুর পেমং, হুজুর পেমং, হুজুর পেমং, হুজুর পেমং, হুজুর পেমং। অনেক চেষ্টা করে তাদেরকে থামিয়ে আসল কথাটা শুনলাম। আরে তোমরা থামো, আমাকে তো দেখতে দাও। আরে থামো তোমরা সবাই। কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে ব্যাপারটা। চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতে কয়েদিটা পেমংয়ের ছেলের দিকে তাকিয়েই সে চমকে উঠেছিল। কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক যেমন ওই ফাঁসি কাঠ থেকে ঝোলে। একজনের চিৎকারে অন্যান্য সবাই উঠে পড়ে। সকলেরই চোখের সামনে এক দৃশ্য। তাদের হল্লায় রাতের অর্ডার এসে হাজির হয়, আর সেলের সামনে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে। তারপরে সে আর অপেক্ষা করেনি, প্রাণপণে ছুটে এসে আমার দরজা ধাক্কা দিয়েছিল। সেলের কাছে গিয়ে দাঁড়ালাম। সেলটা ফাঁকা, কোথাও কিছু নেই। চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা জেলে এদিক ওদিকে ফেললাম, কড়ি কাঠেও। চারিদিক তো সম্পূর্ণ স্বাভাবিক। ঘুরিয়ে দাঁড়িয়ে জোর ধমক দিলাম, আরে মোরা মানুষ আবার ফিরে আছে নাকি? যত সব বাজে ঝামেলা, যাও সব গিয়ে শুয়ে পড়ো। ওয়ার্ডারকেও একটু কড়া করে বকলাম, দেখো ফের এরকম যদি ছেলে মানুষই করো না, বলছি চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে কিন্তু। সবে তন্দ্রা এসেছিল, হ্যাঁ এমন সময় যত সব উটকো ঝামেলা, মেজার যেন একদম রুক্ষ হয়ে গেল। জানি না আবার কখন ঘুম আসবে। দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম। একলাই থাকি, তখনও বিয়ে করিনি, কিন্তু দরজা খুলে ভিতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল। বাইরের ঘরের বাতি জ্বালানোই ছিল, আর এই ঘর দিয়েই আমাকে শোবার ঘরে যেতে হবে। বাইরের ঘরটা অফিস ঘর, আর ওই ঘরের কোণের দিকে একটা টুলের উপর বসে পেমং। বিস্ফোরিত দুটি চোখ, মনে হলো চোখের মণি দুটো বুঝি এক্ষুনি বের হয়ে আসবে। আর জিভটা ঝুলছে,
গলায় গলায় লাল দাগ, ফাঁসির দড়ির। আমি যে ভীতু এমন অপবাদ শত্রুও দিতে পারবে না। কিন্তু মুহূর্তের জন্য হলেও আমার মনে হলো বুকের হৃৎস্পন্দন যেন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে। সমস্ত শরীর কাঁপছে ঠক করে। তালু শুকিয়ে কাঠ। একটু যেন জল পেলে হতো, ঠান্ডা এক গ্লাস জল। কে? ভয়ার্ত গলায় প্রশ্ন করলাম। আমি পেমং হুজুর, বড় কষ্ট পাচ্ছি, বড় যন্ত্রণা, তাই আপনার কাছে এসেছি। খুব সাবধানে দেওয়াল ধরে আস্তে আস্তে এক পাশের চেয়ারের ওপর বসে পড়লাম। দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না আমার কাছে। এই তো চোখের ভুল নয়। হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পেমং আমার সামনের টুলে বসে রয়েছে, মাত্র হাত চারেক দূরে। মানে ঠিক যেন ফাঁসির পরের অবস্থা সেই মুহূর্তে। মৃদু কণ্ঠে বললাম, আচ্ছা আচ্ছা, আমার কাছে কি দরকার তোমার? বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয়। আপনার কাছে ছাড়া আর কার কাছে আসবে হুজুর? যা কিছু বলার আপনার কাছেই তো বলে এসেছি। আচ্ছা ঠিক আছে, কি বলার আছে বলো। আমি নির্দোষ হুজুর, এখন আমি করিনি। আচ্ছা আচ্ছা, এখন আর এসব কথা বলে কি লাভ বলো? হ্যাঁ, তোমার তো যা হবার তা তো হয়ে গেছে। আছে হুজুর, আছে, পরকাল আছে, সেখানে আমি শান্তি পাচ্ছি না। আমি যে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না, তাই চুপ করে রইলাম। পেমংই বলতে লাগলো আবার, সেদিন ভাইকে আমি খুন করতে চাইনি হুজুর, পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম, ঝাঁপিয়ে পড়েও ছিলাম তার উপর। দুজন রাস্তার উপর যখন গড়াগড়ি খাচ্ছি, তখন পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো। আমি ওপরে ছিলাম, আমার কোমর থেকে ছোড়াটা বের করে তা আমার ভাইয়ের বুকের বার কয়েক বসিয়ে দিল। আমাকেও হয়তো মারতো, কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল। আমি পয়সার জন্য যদি খুন করতাম হুজুর, তাহলে পুলিশ আমার কাছ থেকে কি কোনো পয়সা উদ্ধার করতে পেরেছিল? স্বাভাবিক কণ্ঠস্বর নয়, শ্বাসনালীতে চাপ পড়লে যেমনভাবে ঠিক ফ্যাস ফ্যাসে শব্দ হয়, ঠিক তেমনই আওয়াজ। কথার সঙ্গে সঙ্গে জিভ দিয়ে মোটা ফোটা রক্তও পড়তে লাগলো মেঝের ওপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 তোমার কথা বিশ্বাস করলাম। পেমংয়ের সেই বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল। করলেন তো হুজুর, তাতেই আমার শান্তি। দারোগাকে বলেছি, কোর্টে বলেছি, কেউ বিশ্বাস করেনি হুজুর। আপনার ওপরওয়ালা জেলারও নয়, তাই আমার এই অবস্থা। আমার মোটে 23 বছর বয়স হুজুর, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। কতক্ষণ যে এই কাহিনী চলবে তা জানি না। দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা বাজলো। বাইরে রাতের অর্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে কানে। এইবার পেমং দাঁড়িয়ে উঠল। যাচ্ছি হুজুর, তবে আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি ছাড়ব না। বুকটা যেমন কেমন দুপ দুপ করে উঠল। আচ্ছা আচ্ছা, তার সেই চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে? আচ্ছা, ও কি আমার উপরে প্রতিশোধ নেবে? বেশ বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে। রুমাল বের করে ঘামছে মুছবো, সে শক্তিও আমি যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ করে ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া, মানে বাইরে বরফ পড়লে যেমনটা হয় আর কি। সমস্ত শরীর কেঁপে উঠল। একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া,
ধোঁয়াটা ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পিমং আর নেই, টুলটা খালি। কিছুক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বাকি রাতটুকু যে আমার আর ঘুম হবে না তা ভালোই বুঝেছিলাম, তাই এপাশ ওপাশ করেই কাটালাম। চোখ বন্ধ করলেই পেমংয়ের সেই বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে উঠছে চোখের ওপর। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম এসব সবই মিথ্যে। নিজের মনের ভয়টাই আসলে বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে। আচ্ছা, পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে, সে কি আর ফিরে আসবে? আচ্ছা, তাছাড়াও ওই কয়েদিদের ভীতি আমার মনের মধ্যে একটু ওই সঞ্চার হয়েছিল আর কি। যাই হোক, বারান্দায় চা নিয়ে বসলাম। খবরের কাগজটা দিয়ে গিয়েছিল, কিন্তু প্রথম পাতার উপর চোখ বুলিয়েই চমকে উঠলাম। জেলার জজ বেকার নিহত। গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার কণ্ঠনালী ছিন্ন। আশ্চর্যের বিষয় যে বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায় নাই। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করিতে সর্বশক্তি নিয়োজিত করিয়াছে। এই মিস্টার বেকারের এজলাসেই তো পেমংয়ের বিচার হয়েছিল। আর তাছাড়াও গতকাল রাতেই তো পেমং প্রতিশোধ নেওয়ার কথা বলে গিয়েছিল না? ব্যাপারটা কেমন একটা যেন গোলমাল হয়ে গেল। আচ্ছা, তবে কি পেমংয়ের প্রেতাত্মা সত্যিই আমার কাছে এসেছিল? কিন্তু তা কি করে সম্ভব? খবরের কাগজটা হাতে করে নিয়েই বাইরে ঘরে এলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম না, এ তো সবই স্বাভাবিক। পেমং এসেছিল তার কোনো চিহ্ন তো কোথাও নেই। আচ্ছা, এই সেই যখন কাল রাতে যখন আসলো, সে তো একটা ঘরের কোণে টুলের উপর বসেছিল। কোণের এই টুলেই তো সে বসেছিল। নিচের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম। লাল রক্তের কয়েক ফোঁটা জমে কালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পেমংয়ের জিভ থেকেও তো রক্ত ঝরে পড়ছিল না? আর তাছাড়াও ফাঁসির পর তো এরকম রক্ত বের হয়।